বাইডেনের কাছে আবারও বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করলেন মোদি। ভারতের সঙ্গে নীরবতা নিষ্ক্রিয়তার দিন শেষ, পানি বন্টন প্রসঙ্গে রেজওয়ানা হাসান। এবার বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন অমিত শাহ। ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। মৎস্য উপদেষ্টা ইলিশ রফতানির সিদ্ধান্তের দায় চাপালেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। ভারতে ইলিশ রফতানি বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাইডেনের কাছে আবারও বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে গতকাল শনিবার এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায়। মোদি নিজে এক এক্স পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ৩ দিনের সফরে মোদি গতকালই যুক্তরাষ্ট্র পৌঁছান। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করে দিল্লি চলে যান। এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপত্তার দিকগুলোই যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীকাল সোমবার দিবাগত রাতে নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেখানে মোদির সঙ্গে ইউনূসের অবস্থানের সময় না মেলায় তাদের মধ্যে বৈঠক হচ্ছে না। তবে ২৪ সেপ্টেম্বর ইউনূসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করা যায় কিনা এ নিয়ে দুপক্ষেই খতিয়ে দেখা হচ্ছে। ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ রোববার প্রধান উপদেষ্টার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে ৯ সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। এবার বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন অমিত শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবরই দেশটিতে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে উচ্চকণ্ঠ। সম্প্রতি ঝাড়খণ্ডের এক নির্বাচনী প্রচারণা সভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা করার হুমকি দেন তিনি। গতকাল শনিবার ভারতের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার রাজ্যের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেয়া ভাষণে অমিত শাহ বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি আরও বলেন, পরিবর্তন যাত্রা প্রচারণার অংশ হিসাবে বিজেপির প্রতিনিধিরা আগামী ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে যে পরিবর্তনের বার্তা দেবে। পরিবর্তন প্রসঙ্গে অমিত শাহ বলেন, কিসের জন্য পরিবর্তন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়। আমাদের লক্ষ্য এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে এমন একটি সরকার নিয়ে আসা যারা দুর্নীতি দমন করতে পারে। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেব। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসাবে অভিহিত করেন অমিত শাহ। তিনি বলেন,
হেমন্ত সোরেনের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করেনি। এই সরকার দেশের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার। এর আগে 2018 সালেও তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা হিসাবে অভিহিত করে সমালোচিত হয়েছেন। সেই সময় 3 দিনের ব্যবধানে অন্তত 2বার বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ উল্লেখ করেন, বাংলাদেশ থেকে লাখো মানুষ উইপোকার মতো ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে এবং তাদেরকে নির্মূল করা উচিত। ভারতের সঙ্গে নীরবতা নিষ্ক্রিয়তার দিন শেষ, পানি বন্টন প্রসঙ্গে রিজওয়ানা হাসান। পানি বন্টনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেছেন, সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আজ রোববার সকালে বন্যা কবলিত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লার মুখ বাঁধ পরিদর্শন শেষে এই কথা বলেন রিজওয়ানা। উপদেষ্টা আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পর্যবেক্ষণ হলো, প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কি পরিমাণ পানি হলেই তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত। এই সময় উপদেষ্টার সঙ্গে ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যা ও ভাঙন রোধে করণীয় বিষয়ে গণশুনানিতে অংশ নেওয়ার কথা আছে রিজওয়ানা হাসানের। মৎস্য উপদেষ্টা ইলিশ রফতানির সিদ্ধান্তের দায় চাপালেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। মৎস্য উপদেষ্টা বলেন, দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5 লাখ মেট্রিক টনের বেশি, রপ্তানির সিদ্ধান্ত হয়েছে 3000 মেট্রিক টন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আলো বলেছেন, ভারতের ইলিশ রফতানির যে অনুমতি দেওয়া হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের না। এখনো ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এজন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনো কারণ নেই। রবিবার সচিবালয়ে মিটিং শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ফরিদা আক্তার বলেন, দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5 লাখ মেট্রিক টনের বেশি, রফতানির সিদ্ধান্ত হয়েছে 3000 মেট্রিক টন। কতটুকু যাবে সেটা এখনো বলা যায় না। তিনি আরো বলেন, পূজার সঙ্গে ইলিশ রফতানির কোনো সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতার ব্যবসায়ীরা যোগাযোগ করেছেন। ভারতে ইলিশ রফতানির সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, আমি এখনো আমার আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রফতানি। তবে রফতানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় জেলেদের 25 কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে। ভারতে ইলিশ রফতানি বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক ভারতে 3000 টন ইলিশ রফতানির অনুমতির প্রতিবাদে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ভারতে ইলিশ রফতানির বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রফতানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করে এ নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ। এই ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। এই ইলিশ মাছ যখন সমুদ্র থেকে নদীতে, বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীতে আসে, তখন এই ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। এই কারণে সামুদ্রিক ইলিশের চেয়ে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু। নোটিশে আরো বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির
কোনো প্রয়োজন নেই, কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশে ভারতীয় এজেন্টরাও মাছ রপ্তানিকারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রপ্তানি করে ও ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে। বাংলাদেশের পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার নদীর ইলিশ পায় না। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয়, যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয়। আইনি নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। এই অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায় তাহলে বাংলাদেশের জনগণ এই পদ্মার ইলিশ খেতে পারবে না। এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মার ইলিশ খাওয়ানো সরকারের জন্য সমীচীন নয়। এ কথা সত্য যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে আমদানি করে থাকে, কিন্তু ভারত সরকার কখনোই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে কোনো পণ্য রফতানি করে না। বাংলাদেশের রফতানি নীতি 2021-24 অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য কোনো মাছ নয়। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কাজ করেছে। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। দেশের প্রয়োজনীয় সংস্কার ও জনগণের স্বার্থ রক্ষা করা এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ, কিন্তু বাংলাদেশের আপামর জনগণকে বঞ্চিত করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের সঙ্গে বেইমানি করেছে। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।